কৌশিকের লাগামহীন কথা শুনে খেকিয়ে উঠলেন জামাল সাহেব। অসভ্য ছেলে, আনুষ্ঠানিকতার জন্য মারিয়া হয়ে উঠেছে, ঠিক যেমন নির্লজ্জ ফাকরুল নির্বাচনের জন্য মারিয়া হয়ে উঠেছেন। ছেলে আমার, তাহলে ফাকরুল সাহেবের ঝলক কেন? হ্যাঁ, কালকেই তো বললাম বাবা, এই বিষয়ে মা ভালো বলতে পারবে। সঙ্গে সঙ্গে কনকচাপা বেগম কৌশিকের পিঠে থাপ্পড় মারলেন। চোখ রাঙিয়ে বললেন, বাপ বেটার তর্ক করছিস কর, কিন্তু খবরদার মাঝখানে আমাকে টানবি না। তোর বাপের যে খ্যাটখ্যাটে স্বভাব, আমার কথা বলতে ইচ্ছে করে না। কৌশিক ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। জামাল সাহেবের মুখের দিকে নরম চাহনি দিয়ে বলল, বেশ, সব দোষ আমার, আমি সবই জানি, কিন্তু আমি বলবো না। এখন তোমার কি বলার আছে সেটা বলো তো। আর কি বা বলার থাকবে? বিয়ের অনুষ্ঠান মুখের কথা নাকি? কত আয়োজন করতে হয়, কেনাকাটা আছে, ডেকোরেশনের জন্য ভালো লোক খুঁজতে হবে, আত্মীয় স্বজনের নাম লিস্ট করতে হবে, জনে জনে ফোন করে দাওয়াত দিতে হবে। এসবের জন্য কি সময় লাগে না? আত্মীয়দের নামের লিস্ট আর দাওয়াত দেওয়ার দায়িত্বটা তুমি নাও, বাকি আয়োজন আমি সামনে নেব। জামাল সাহেব চোখ রাঙালেন, বিদ্রুপ করে বললেন, আরে বউ ঘরে তুলতে মারিয়া হয়ে উঠেছে অসভ্যটা। বলি, ঘরে না তুলতেই তো বাপ হয়ে গেছো, কোনো কিছু কি বাদ রেখেছো? হ্যাঁ, বাদ কেন রাখবো? আমার মন অনেক বড়, বুঝলে? যাকে যা কিছু দিই সব উজাড় করে দিই। সেখানে তুবা তো আমার বউ, ওকে কিছু দিতে কিপটেমি কেন করবো? এনিওয়ে, ওই কথাই থাকলো। তুমি আত্মীয়দের দাওয়াতে লেগে পড়ো, আর বাকি সব আমি দেখে নিচ্ছি। বলতে বলতে উঠে দাঁড়ালো কৌশিক। অফিসের ব্যাগ হাতে নিয়ে তুবার দিকে স্থির চোখে তাকালো। ঠান্ডা গলায় বলল, বাইরে ওয়েট করছি, খাওয়া শেষ হলে নিচে আয়। তোকে কলেজে নামিয়ে দিই, আমি অফিস যাব। তুবা আস্তে করে মাথা নাড়ালো শুধু। জামাল সাহেব কটমট করে তাকালেন ছেলের দিকে। নিজের দামড়া ছেলের সাথে বাচ্চা মেয়েটাকে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না তিনি। গলা ছেড়ে ছেলেকে ধমকে উঠবেন তার আগেই কৌশিক গটগট পেয়ে বেরিয়ে গেল। ক্লাসরুমের একদম শেষের বেঞ্চে বসে বসে গোপন আলাপ আলোচনা করছে তুবা। সঙ্গ দিতে আছে তুবার বেস্ট ফ্রেন্ড রিমি। তুই বান্ধবী মাথা নিচু করে গুজুর গুজুর খুসর খুসর করছে। ইতিমধ্যে নিজের প্রেগনেন্সির কথা রিমিকে জানিয়ে দিয়েছে তুবা। গোপন বিয়ের কথা রিমি আগে থেকেই জানতো। তুবা প্রেগনেন্ট কথাটা শুনে প্রথমে রিমি বড়সড় ধাক্কা খেয়েছে, কিন্তু পরিবার মেনে নিয়েছে শুনে মনে মনে খুশি হয়েছে খুব। তুবা আলতো করে পেটে হাত রেখে নিচু কণ্ঠে বলল, জানিস রিমি, আমার মনে হয় বাবু আমাদের জন্য খুবই লাকি। ওর আসার খবরে সব ঝড় কত সহজেই থেমে গেল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না সবাই এত সহজে আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। সহজে আর কোথায়? নিজে থাপ্পড় খেয়েছিস, কৌশিক ভাইকেও জবাবদিহিতা দিতে হয়েছে, তাহলে সহজে হলো কিভাবে? তবুও মেনে তো নিয়েছে। একবার ভাব, আমার জন্য কোথাও বিয়ের কথা চলছে। আমি নিশ্চিত বড় চাচা জোর করে হলেও আমাকে কৌশিক ভাইকে আলাদা করে দিতেন। আমার জন্য আমার অন্য কোথাও বিয়ে হয়ে যেত। তখন আমি কি করতাম ভাবতেই তো মরে যেতে ইচ্ছে করছে। তিনি বিরক্ত হলো খুব। নিচু স্বরে ধমকে উঠল, তুই একটু বেশি বেশি ভাবিস। আচ্ছা বাদ দে এসব। দ্বিতীয়বার বিয়ে উপলক্ষে কি গিফট চাই বল, তুই যা চাইবি তাই দিব। তুবা ছোট্ট করে নিঃশ্বাস ছাড়লো শুধু। বেঞ্চের ওপর ছড়িয়ে রাখা বই খাতা ব্যাগে রাখতে রাখতে বলল, তুই সশরীরে উপস্থিত হলেই আমি খুশি, আর কিছু লাগবে না। তোর তা আবার হয় নাকি? কিছু তো দিতেই হবে। আচ্ছা, তোর জন্য শাড়ি কিনবো, আর কৌশিক ভাই ওনার জন্য কিনিব শার্ট নাকি পাঞ্জাবি, কোনটা নাকি বেশি ভালো লাগে তোর? সব কিছুতেই ভালো লাগে, কিছু না পড়লেও আরো ভালো লাগে। আনমনে ব্যাগ গোছাতে গোছাতে ফট করে কথাটা বলে ফেলল তুবা। বলার পরে নিজেই হকচকিয়ে গেল। তাড়াহুড়ো করে রিমির দিকে তাকালো। রিমি হতভম্ব নয়নে তাকিয়ে আছে তুবার দিকে। দুই হাতে মুখ চেপে ধরে আছে। চোখ দুটো মার্বেলের আকার ধারণ করেছে যেন। তুবা খানিকটা লজ্জা পেল। নিজেকে নির্দোষ প্রমাণ করতে অগোছালো কিছু যুক্তি দাঁড় করালো। মানে ওই আর কি, জিম করা বডি না, খালি গায়ে দেখতে ভালো লাগে। আকর্ষণীয় আকর্ষণীয়, বুঝলি? তুবাকে আমতা আমতা করতে দেখে মুখ টিপে হেসে দিল রিমি।
তুবার কানের কাছে মুখে গিয়ে ফিসফিস করে বলল, বেশ ভালোই অভিজ্ঞতা হয়েছে দেখছি। দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে বুঝি। তুবা হাসফাস করে উঠল। এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক তাকালো। তখন নজর পড়ল নীরবের শক্ত চাহনি। মাঝের শাড়ি থেকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে নীরব। ইশারায় কিছু একটা বোঝাচ্ছে। নীরবের শক্ত চোখের ভাষা বুঝে ওঠার আগেই আচমকা তুবা এবং রিমির সামনে এসে দাঁড়ালেন টিচার। নিজের কর্কশ কণ্ঠে খ্যাক খ্যাক করে ধমকে উঠলেন। এই মেয়েরা, স্ট্যান্ড আপ! স্যারের ধমক শুনে তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল তুবা আর রিমি। স্যার আবারও খেকিয়ে উঠলেন। ক্লাস টাইমে এত কিসের কথা? হ্যাঁ, অনেকক্ষণ ধরে খেয়াল করছি তোমরা দুজনে কথা বলেই যাচ্ছ। যাও, ক্লাস থেকে বের হও। দরজার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকবে। শেষের বাক্যটা ধমকের সাথে বললেন। আচমকা ধমকে কেঁপে উঠল তুবা। চোখ জোড়াও ছলছল করে উঠল। ব্যাগটা কাঁধে নিয়ে সোজা বেরিয়ে গেল। কান ধরে দরজার সামনে দাঁড়ালো। ইতিমধ্যে তুবা এবং রিমির বাসায় ফোন করা হয়েছে। তুবার বাসা কলেজ থেকে কাছে হওয়ায় সবার আগে তাওহিদ সাহেব এসে পৌঁছালেন। এতক্ষণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে থাকলেও দূর থেকে নিজের বাবাকে আসতে দেখে হকচকিয়ে গেল তুবা। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। স্যার ইতিমধ্যে বাসায় নালিশও করে দিয়েছে। তুবা সরু নজরে তাকালো। দূর থেকে তাওহিদ সাহেব আর প্রিন্সিপাল স্যারকে কথা বলতে বলতে এদিকে আসতে দেখা যাচ্ছে। তুবা মনে মনে ফোনটি আঁকলো। বকা খাওয়া থেকে বাঁচার জন্য নানান বাহানা খুঁজলো। পাশ থেকে রিমি ফিসফিস করে বলল, দুবারে আজ আমরা শেষ। রিমির আহামকের মতো কথা শুনে বিরক্ত নজরে তাকালো তুবা। তাতে দাঁত চেপে বলল, ইচ্ছে করছে তোকে লাথি মেরে দূরে সরিয়ে দিই। এই, তুই আমার বান্ধবী? শেষ মানে কি? হ্যাঁ, শেষ মানে কি? এই পৃথিবীতে সমস্যা যেমন আছে ঠিক তেমন সমাধানও আছে। মানুষের হাত দুইটা নয়, তিনটা। ডান হাত, বাম হাত আর অজুহাত। এই অজুহাতটা অদৃশ্য থাকে, শুধু সময় এলে কাজে লাগে। তুই দেখ আমি কিভাবে 3 নম্বর হাতটা কাজে লাগিয়ে পরিস্থিতি সামলাই। ইতিমধ্যে প্রিন্সিপাল স্যার এবং তাহিদ সাহেব তুবাদের কাছাকাছি চলে এসেছে। ক্লাস টিচারও ততক্ষণে বাইরে বেরিয়ে এসেছেন। তাহিদ সাহেবকে দেখে ক্লাস টিচার নালিশের সুরে বললেন, মিস্টার ভুইয়া, আপনার মেয়ে ক্লাসে চরম অমনোযোগী। ক্লাস টাইমে দুজন পড়া বাদ দিয়ে গল্প করছিল। ভাবতে পারেন ওদের ভবিষ্যৎ কি? তাহিদ সাহেব মেয়ের কাছে এসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন। সঙ্গে সঙ্গে তুবা শুরু হয়ে গেল। জোরে জোরে শ্বাস টানতে লাগলো। চেহারার ভাবগতি বদলে গেল। জোরে জোরে শ্বাস টানতে টানতে টুবা ঢলে পড়ল তাওহিদ সাহেবের গালে। ভদ্রলোক হকচকিয়ে গেলেন। 2 হাতে জাপটে ধরলেন মেয়েকে। কণ্ঠে এক রাশ দুশ্চিন্তা। আমার ভীষণ শরীর খারাপ লাগছে আব্বু, মাথাটা খুব ঘুরছে, মনে হচ্ছে জ্বর আসবে। তাই রিমিকে বললাম স্যারকে বলে ছুটি নিয়ে নিতে, কিন্তু স্যার আমাদের কথা না শুনেই ক্লাসের বাইরে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখলেন। হাঁপাতে হাঁপাতে বলল তুবা। যেন কণ্ঠনালী ভেদ করে কথা বের হচ্ছে না। ক্লাস টিচার হকচকিয়ে গেলেন। তুবার মুড়ি মুড়ি অবস্থা দেখে প্রিন্সিপাল স্যারও বিশ্বাস করে নিলেন। উল্টো করে ক্লাস টিচারের উদ্দেশ্যে কড়া কণ্ঠে বললেন, প্রিন্সিপালের ধমক শুনে মাথা নিচু করে নিলেন রফিক সাহেব। ছোট্ট করে বলল, সরি স্যার। রফিক স্যার আর কোনো বাক্য ব্যয় না করে চলে গেলেন। লোকটার চেহারা দেখে বোঝা যাচ্ছে তিনি মনে মনে অনুশোচনায় ভুগছেন। রিমিকে ক্লাসে যেতে বলে তুবাকে নিয়ে বাড়ি ফিরলেন তাওহিদ সাহেব। তুবাকে তাওহিদ সাহেব যখন বাসায় নিয়ে আসলেন তখন পুরো দুপুর। কৌশিকের লাঞ্চ আওয়ার চলছে। প্রিয়া ড্রয়িং রুমের এক কোণে গিয়ে চুপি চুপি তুবার অসুস্থতার কথা জানিয়ে দিল। কৌশিক তৎক্ষণাৎ ছুটে বাড়ি ফিরে এসেছে। ড্রয়িং রুমে তখন জামাল সাহেব বসে খবরের কাগজ পড়ছিলেন। ছেলেকে তুফানের গতিতে দোতলায় উঠতে দেখে চোখ পাকিয়ে তাকালেন, কিন্তু সেই নজরের পরোয়া তার ছেলে থোড়াই করলো। সোজা চলে গেল দোতলায় তুবার ঘরে। তুবা খাটের সাথে হেলা দিয়ে শুয়ে শুয়ে চিৎ খাচ্ছিল। এমন সময় হন্তদন্ত ভঙ্গিতে কৌশিক আসতে দেখে উঠে বসলো তুবা। কৌশিক সোজা তুবার মুখোমুখি হয়ে বসলো। একটানে তুবাকে নিজের বুকের সাথে চেপে ধরলো। বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে ছেলেটার। কি করুন সেই ধুকপুকানি, কণ্ঠ কাঁপছে।